জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, তোমাদের এক্সাম কিন্তু দেখতে দেখতে চলে আসলো, আর মাত্র খুব বেশি হলে 4 থেকে 5টা দিন এক্সামে রয়েছে। তোমাদের যেমন আমি 100টা বাছাই করা অঙ্ক আমি তোমাদের যেমন করে দিয়েছি, তেমন 200টা জিকে, একবারে টপ 200 জিকের মধ্যে আমি তোমাদেরকে আজকে 100টা জিকে করাবো। আরেকটা ক্লাস আগামীকাল কিংবা পরশু আপলোড করে দেবো। সময়ের যেমন সময় হবে সেভাবে ক্লাস আপলোড করব। বলে রাখছি, এই 200টা জিকে তুমি অবশ্যই দেখে যাও, না হলেও একবার করে চোখটা জাস্ট বুলিয়ে যাও, ঠিক আছে? যখনই তুমি পরীক্ষায় প্রশ্নটা আসবে দেখতে পাবে তোমার আমার কথাগুলো ভেসে উঠবে, তুমি তৎক্ষণাৎ অ্যান্সারটা করে আসতে পারবা। ওকে, তুমি যে একবার করে চোখটা বুলিয়ে রাখো, 4টে অপশান দেখে দেখো, তুমি যাতে বুঝতে পারো যে এটা উত্তর হবে। ঠিক আছে? ওকে। তাছাড়াও তুমি দেখবে এখানে একাধিক প্রশ্ন তুমি পারবে। দেখো, এখানে এই যে কোশ্চেন যে 200টা আমি প্যাটার্ন তৈরি করেছি, এখানে মিক্স কোশ্চেন আছে, অর্থাৎ এখানে জিকেও রয়েছে আবার জিএসও রয়েছে। ওকে, সুতরাং আলাদা আলাদা করে নে, জিকে জিএস একসাথে রয়েছে। প্রথম প্রশ্ন, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? প্রত্যেকে আমরা পরিচিত। তো বিরাট ভিভিআই প্রশ্নটা, যে আর্য সমাজের প্রতিষ্ঠাতা, এটা যারা জিডি ক্যান্ডিডেট এবং টেটসম্যান ক্যান্ডিডেট রয়েছে, টিডিএন টিডিএন ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কিন্তু প্রস্তুত হয়ে যাও এই প্রশ্নটার জন্য। আর্য সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছেন স্বামী দয়ানন্দ সরস্বতী। ওকে, তারপরের প্রশ্নের দিকে এগিয়ে যাব। লন্ডন লন্ডন কোন নদীর তীরে অবস্থিত? দেখো, এই প্রশ্নগুলো কিন্তু সচরাচর, বিশেষ করে আমাদের যে টেটসম্যান রয়েছে এবং জিডি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো খুব রিপিট হয়। লন্ডন কোন নদীর তীরে অবস্থিত? অবশ্যই বলে থেমস বা টেমস যে নদীটা আমরা বলে থাকি, সেটার উপরে কিন্তু আমাদের বিভিন্ন। আরেকটা জিনিস তোমাকে মানে লন্ডন অবস্থিত, একটা জিনিস আমি তোমাকে বলি, আমাদের ভারতের যেসব বিভিন্ন নদীগুলো রয়েছে, গঙ্গা, তারপরে হচ্ছে ব্রহ্মপুত্র, নর্মদা, গোদাবরী, এই সব নদীর তীরে বিখ্যাত কয়েকটা যে শহরগুলো, এই নদীর তীরে কী কী শহর অবস্থিত সেটাও অবশ্যই দেখেছিও। ডেফিনেটলি আমি তোমাকে লিখে দিলাম, একটা প্রশ্ন এখান থেকে থাকবে, তুমি শুধু পরীক্ষার হলে গিয়ে তুমি বুঝতে পারবে আমার কথাটা মিলেছে কি মিলেনি। নেক্সট, তারপরে তারপরের প্রশ্ন, যে একটি একটি স্বাভাবিক মানবকোষে ক্রোমোজোমের সংখ্যা কত? আমাদের যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের সংখ্যা কিন্তু 46টা ক্রোমোজোম কিন্তু রয়েছে। কিসে? এটা মানব সেল, অর্থাৎ হিউম্যান সেলের মধ্যে। ওকে, হিউম্যান সেলের মধ্যে। দেখো, কোশ্চেনের পাশাপাশি যেগুলো আমি বেসিক এক্সট্রা ইনফরমেশান দিব সেটাও একটু মনে রাখো। যেখানে আমি এক্সট্রা ইনফরমেশান দিব না তার মানে গুরুত্বপূর্ণ না, যেটা দিব সেটা অবশ্যই তুমি পড়ে নিও বা মনে রাখার চেষ্টা করবে। দেখো, এটা যদিও একটা আসা প্রশ্ন, এটা আর্মিতে আসা প্রশ্ন, যে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির জনক কাকে বলা হয়? অর্থাৎ হু ইজ দ্য ফাউন্ডার অফ, যেটা হচ্ছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র যেটাকে বলে থাকি আমরা। তো যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম হচ্ছে ওয়াশিংটন, তো সেই জর্জ ওয়াশিংটনই হচ্ছেন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির জনক। ওকে, তো এখানে অনেকেই আব্রাহামের সাথে একটু গুলি ফেলতে পারে, তো আব্রাহাম হবে না, ফ্র্যাঙ্কলিনও হবে না। ওকে, তারপরের প্রশ্ন, চাপ বৃদ্ধির সাথে সাথে, দেখো তুমি একটা জায়গায় রয়েছো, এটা একটা তরল, ধরো এটা একটা তরল, ধরো এটা একটা কোনো একটা বাটি, এটার মধ্যে জলগুলো রয়েছে, এই জলটা তুমি ফুটিয়েছো, বিরাট হট রয়েছে, গরম রয়েছে। এবার এই তলটা, এটা যখন গরম রয়েছে, এই যে এটা তো হিট অবস্থায় রয়েছে, গরম অবস্থায় রয়েছে। এবার যতটা চাপটা বৃদ্ধি পাচ্ছে, চাপ মানে যে উপর থেকে ধরো না জল আরও বেশি করে দিচ্ছি, বা জল যে জায়গাটা পরিমাণে যে জায়গাটা রয়েছে তার একটা তো জলের একটা প্রেসার তো রয়েছে, তাহলে আমার চাপ বৃদ্ধির সাথে সাথে তরলের স্ফুটনাঙ্কটা কি হবে? অবশ্যই যতটা চাপ আমার বাড়বে, স্ফুটনাঙ্কও কিন্তু ততটাই বৃদ্ধি পাবে। ওকে, এটা কিন্তু বৃদ্ধি পাবে, এগুলো কম মারবে না। আচ্ছা, মরীচিকার হওয়ার কারণ কি? এটা প্রত্যেকেই জানো যে মরীচিকা হওয়ার কারণ হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ওকে, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে মরীচিকার কারণ। আচ্ছা, আমাদের যে সূর্য, পৃথিবীতে আলো আসে কি পদ্ধতির মাধ্যমে? সেটা হচ্ছে আলোর বিচ্ছুরণের মাধ্যমে। এটাও কিন্তু মনে রাখো, যেটা স্ক্যাটারিং আমরা বলে থাকি। ওকে, তারপরে তোমার এখান থেকে প্রশ্ন হতে পারে, আমাদের দেখবে পুকুর, নালা কিংবা তোমার সুইমিং পুল, এখানে প্রশ্নটা সুইমিং পুল দিয়ে হয়, কিন্তু তো অনেক সময় পুকুর, নালা বা নদী, হ্রদ দিয়েও বলতে পারে। তোমাকে বলতে পারে যে একটা, তুমি নিজেও ট্রাই করে দেখবে, তোমাদের যদি কোনো পুকুর থাকে বা নালা থাকে, তুমি দেখবে পুকুরের মধ্যে একটা কোনো জিনিসকে ফেলবে, ধরে নাও একটা বড় বাসকে ফেলবে, দেখবে বাসটা ব্যাকা লাগছে, বাসটা ডুবে থাকবে, দেখবে সাইজে বড় কিংবা ব্যাকা, এগুলো কিসের জন্য? এগুলো সব আলোর প্রতিসরণের জন্য। ওকে,
তো এটাও একটু মনে রাখবে। তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 এই প্রশ্নটা, যে সূর্যে প্রচুর পরিমাণে কি থাকে? সূর্যের মধ্যে প্রচুর পরিমাণে কি শক্তি উৎপাদন হয়? মানে সূর্যের মধ্যে প্রচুর পরিমাণে শক্তি উৎপাদনের কারণটাই হচ্ছে আমাদের নিউক্লিয় ফিউশন। এটা ইংরেজিতে থাকতে পারে, বাংলায় থাকতে পারে। বাংলাটা বলে নিউক্লিয় বিভাজন, ওকে। আর তোমাকে যদি বলে নিউক্লিয় সংযোজন স্যার, নিউক্লিয় সংযোজন, তখন হয়ে যাবে স্যার পারমাণবিক বোমা। পারমাণবিক বোমা খুব গুরুত্বপূর্ণ। এই নিউক্লিয় বিভাজন আর নিউক্লিয় সংযোজন এই টার্ম, মানে শব্দ দুটো খুবই গুরুত্বপূর্ণ, ওকে। তারপরে পরের প্রশ্নের দিকে এগিয়ে যাব, যে পঞ্চমহল। এই যে পঞ্চমহল, এটা কোথায় রয়েছে? তো পঞ্চমহল আমরা বলে থাকি। তো এটা হচ্ছে আমাদের যে ফতেপুর সিক্রি, এই ফতেপুর সিক্রিতে কিন্তু পঞ্চমহল রয়েছে। আকবর যেখানে যার এটা করেছিল ক্যাপিটাল ফতেপুর সিক্রিতে, সেখানে কিন্তু রয়েছে। তোমাদের একটা প্রশ্ন, যাই হোক, এখান থেকে আগ্রা, লখনৌ, মথুরা তেমন ইম্পর্টেন্ট না, ছাড়ো, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট, সর্দার সরোবর প্রকল্প বা বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? দেখো, এটা হচ্ছে আমাদের নর্মদা নদীর উপর অবস্থিত। তোমাকে বলে রাখছি আমি, এই যে প্রকল্পগুলো যেগুলো আমি বলছি, এই প্রকল্প যতগুলো আছে, যে নদীর তীরে যে ড্যাম রয়েছে বা প্রকল্প রয়েছে, তুমি মুখস্থ করে চলে যাও ভাই। একবারে 100% তুমি পরীক্ষায় প্রশ্ন দেখতে পাবে। বিশেষ করে এই যে নর্মদা নদীর ওপরে এই প্রকল্পটা বা সর্দার সরোবর ড্যামটা খুব ইম্পর্টেন্ট। মনে রাখবে, আমাদের এই নর্মদা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? অমরকণ্টক। কোথা থেকে হয়েছে স্যার? অমরকণ্টক থেকে হয়েছে, অমরকণ্টক। তোমাকে গোদাবরী নদী, গোমতী নদী, কৃষ্ণা নদী, প্রত্যেকটা নদীর উপরে যে আমাদের ইগুলো রয়েছে না, প্রকল্পগুলো রয়েছে, বাঁধগুলো রয়েছে, সেগুলো কিন্তু একটু ভালো করে দেখেছিও, ওকে। যদিও আমার নদী ক্লাসের উপরে কিছুটা বলা রয়েছে, বাকিটা একটু অবশ্যই দেখে নিও। ব্যাঙের হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ আছে? স্যার অবশ্যই ব্যাঙের হৃৎপিণ্ডের 3খানা প্রকোষ্ঠ রয়েছে। কখানা? 3খানা প্রকোষ্ঠ রয়েছে, ঠিক আছে। মানুষের কিন্তু 4টা প্রকোষ্ঠ রয়েছে, বাম অলিন্দ বাম নিলয়, ডান অলিন্দ ডান নিলয়, প্রত্যেকে তোমরা পড়েছ। মানুষের 4টা প্রকোষ্ঠ, কিন্তু ব্যাঙের 3খানা প্রকোষ্ঠ থাকে। তোমাকে যদি বলে স্যার কুমিরের কটা হৃৎপিণ্ড থাকে, তুমি স্যার বলবে 4টে, কারণ কুমির আর মানুষের একই হৃৎপিণ্ড থাকে, ওকে। যার যত হৃৎপিণ্ডের পাওয়ার বেশি থাকবে, সে মানুষ তত পরিশ্রমী হবে, হার্ড ওয়ার্কিং হবে, কাজ করার শক্তি বেশি থাকবে, হৃৎপিণ্ডের সংখ্যা বেশি থাকা মানে, ওকে। তারপরে ডক্টর হরগোবিন্দ খুরানা, আচ্ছা প্রশ্নটা হচ্ছে যে ডক্টর হরগোবিন্দ খুরানা, একটু ছোটো করে নিচ্ছি, ওকে, সাইজে ছোটো করে নিচ্ছি। ডক্টর হরগোবিন্দ খুরানা কোন বিষয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো মনে রাখবে, ডক্টর হরগোবিন্দ খুরানা ইনি হচ্ছেন একজন ভারতীয়, যিনি আমাদের জেনেটিক কোড, অর্থাৎ জিন নয়, আমাদের জিন সম্বন্ধে কোড নিয়ে কিন্তু তিনি বলেছেন, এবং এর জন্যই কিন্তু প্রথম তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। বিরাট ইম্পর্টেন্ট হরগোবিন্দ খুরানার নাম, ওকে। হরগোবিন্দ বা হরগোবিন্দ বলে থাকি আমরা। তো হরগোবিন্দ খুরানা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ। নেক্সট প্রশ্ন, যে নিচের কোনটি পোকামাকড় দ্বারা উৎপন্ন হয় না? দেখো, পোকামাকড় কথার অর্থ হচ্ছে, ইংরেজি অর্থ হচ্ছে ইনসেক্ট, ওকে, অর্থাৎ কীট পতঙ্গ, উৎপন্ন হয় না। আচ্ছা, ল্যাক কিন্তু পোকামাকড় দ্বারা উৎপন্ন হয়, চকচক করে। এটা এক কথায় বলতে গেলে বিভিন্ন পোকামাকড়ের যে লাভা মুখের, সেটা দিয়ে প্রায় প্রায় ওরকম দেখতে, যেটা খুব চকচক করে। মধু, নিশ্চয়ই মধু তো পোকামাকড়, মধুর যে রসটা কে তৈরি করে? নিশ্চয়ই মধুরাই তৈরি করে মধুর রস, তাহলে এটাও কিন্তু একটা পোকামাকড় দ্বারা উৎপন্ন হচ্ছে। সিল্ক, আমাদের রেশম চাষ, আমরা যে সিল্কের চাষ করি বা রেশম চাষ, যে পৌলো পোকা বলে থাকি না, পৌলো পোকা, সেটাও কিন্তু হয়। কিন্তু জাফরান কোনো পোকামাকড় দ্বারা চাষ হয় না স্যার। জাফরান একটা আলাদা আমাদের চাষ, তাই না? জম্মু কাশ্মীরে আমাদের পাওয়া যায়। তো এটা কোনো রকম পোকামাকড় দ্বারা তৈরি নয়, এটা একটা জাস্ট নর্মাল একটা চাষবাস করা। তারপরে ডিকশনারি অফ ইন্ডিয়া, এই যে ডিকশনারি স্যার, বিরাট ইম্পর্টেন্ট শব্দটা। ডিকশনারি অফ ইন্ডিয়া, এই যে বইটা লিখেছে কে? মনে রাখবে, ডিকশনারি অফ ইন্ডিয়া এই বইটা লিখেছেন জওহরলাল নেহরু। খুবই গুরুত্বপূর্ণ, বিরাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভাস্কো ডা গামা থেকে বলে দিই, ভাস্কো ডা গামা নিয়ে যদি প্রশ্ন আসে, কত সালে ভারতে এসেছিল স্যার? 1498 সালে ইনি ভারতে এসেছিল, এবং ইনি ছিলেন প্রথম পর্তুগিজ যিনি ভারতে এসেছিলেন, ওকে। এবার তোমাকে
এখান থেকে আর প্রশ্ন না, ইম্পর্টেন্ট না, শুধু মনে রাখবে 1498 সালে ভাস্কোদা অ্যাকচুয়ালি যে এটা দ্য কেপ অফ কি বলা হয় আমি অ্যাকচুয়ালি মনে করতে পারছি না। তিনি যে যে নৌকা হয়ে যে মানে যে জাহাজটা হয়ে যে রুটটা দিয়ে আমাদের আফ্রিকার কাছে ঘুরেছিল, তো সেই যে জায়গাটার নাম দ্য কেপ অফ কিছু একটা রয়েছে, তো তোমাদের ইম্পর্টেন্ট না, ছেড়ে দাও। এখান থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি কে ছিলেন? তো দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি কে ছিল, তো তোমাকে বলে রাখি চন্দ্রগুপ্ত মৌর্যের পরে তার নাতি ছিল অবশ্যই কিন্তু অশোক। ওকে, চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি কে ছিল অশোক। তোমার এখান থেকে একটু টাইম পিরিয়ডটা বলে দিই, তাহলে তোমাদের গুলাবে না। আচ্ছা স্যার, এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাকে দুখানা করবে। একটা হচ্ছে প্রথমত চন্দ্রগুপ্তের কিছুটা আমি বায়োগ্রাফি বলি, বায়োগ্রাফি বলতে ছোট করে দু একটা প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসে। এই যে চন্দ্রগুপ্ত মৌর্য, ইনি কিন্তু একজন ব্যক্তির সহায়তা নিয়ে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা করেছিল। সেই ব্যক্তিটার নাম হচ্ছে কৈটিল্য স্যার, কৈটিল্য। এই যে ব্যক্তিটা কৈটিল্য, ইনি কিন্তু খুব ডেঞ্জার ব্যক্তি ছিল। ওকে, এবং ইনার মাথায় খুব বুদ্ধি ছিল, এবং ইনার বুদ্ধি জোরেই ইনি কিন্তু সেই যে ধননন্দ অর্থাৎ নন্দবংশের যে প্রতিষ্ঠাতা, আমাদের যে নন্দবংশের যে প্রতিষ্ঠাতার যে শেষ শাসক ধননন্দ, সেই ধননন্দকে পরাজিত করে কৈটিল্যের সহযোগিতায় কিন্তু পরাজিত করেছিল, দিয়ে চন্দ্রগুপ্ত কিন্তু মৌর্য বংশের প্রতিষ্ঠাতা করেছিল। তো নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিল? মহাপদ নন্দ স্যার। কে ছিল? মহাপদ নন্দ। মহাপদ নন্দ ছিল নন্দবংশের প্রতিষ্ঠাতা। এই মহাপদ নন্দ দুটো উপাধির নাম তুমি মনে রেখো স্যার, অবশ্যই মনে রেখো। সর্বক্ষত্রান্তক, সর্বক্ষত্রান্তক এই উপাধিটা মনে রেখো, এবং একরাট দিবে কিন্তু পরীক্ষায়, বলে রাখলাম। এই যে কৈটিল্য, এই কৈটিল্যর একটা বইয়ের নাম তুমি মনে রাখো, যেটা হচ্ছে অজাতশত্রু। অজাতশত্রু বইটা কার লেখা? অজাত মানে সরি অর্থশাস্ত্র, এক্সট্রিমলি সরি, অজাতশত্রু নয়, অজাতশত্রু একজন ব্যক্তির নাম। তো অর্থশাস্ত্র এই বইটা কার লেখা? কৈটিল্যের লেখা। ওকে, অর্থশাস্ত্র বইটা হচ্ছে কৈটিল্যের লেখা। অর্থশাস্ত্র। আমি আরও একটা বইয়ের নাম বলছি স্যার, বিরাট গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে মুদ্রা রাক্ষস। প্রত্যেকে নাম শুনেছ, মুদ্রা রাক্ষস। এই বইটা লিখেছে বিশাখ দত্ত, বিশাখ দত্ত, এবং অর্থশাস্ত্র লিখেছে কৈটিল্য। তো মনে রাখবে চন্দ্রগুপ্ত, অনেকেই বলে যে চন্দ্রগুপ্তের যে মা মুরার গণ্যে জন্মগ্রহণ করেছিল বলেই চন্দ্রগুপ্ত তার রাজসভার রাজা মানে তার বংশের নাম লিখেছিল মৌর্য বংশ। তো ইনি ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। তিনি সিংহাসনে বসেছিলেন 321 সালে, কিন্তু সিংহাসনে স্যার বসেছিলেন, বাট তার রাজ্যাভিষেক হয়েছিল তার কিন্তু 324 সালে, মানে অ্যাকচুয়ালি ধননন্দকে হারিয়ে 321 সালে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা করে। ওকে, একটা জিনিস স্যার বলে দিই, এই চন্দ্রগুপ্তের পুত্র, এই চন্দ্রগুপ্ত নিয়ে আরেকটা ইনফরমেশন সব থেকে গুরুত্বপূর্ণ। এই চন্দ্রগুপ্তের সাথে সেলুকাসের একটা যুদ্ধ হয়। সেলুকাস, চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে সেলুকাসের একটা যুদ্ধ হয়, এবং সেলুকাস এই যুদ্ধে হেরে যায়। হেরে যাওয়ার ফলে 500টা হাতি, এবং এই সেলুকাসের মেয়ে নাম হচ্ছে হেলেন, এই হেলেনের সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ হয়। কি হয়? বিবাহ হয়। এবার যতই হোক, এবার চন্দ্রগুপ্ত মৌর্যের সেলুকাস সূত্রে কি হলো? শ্বশুর হলো। এবার শ্বশুর যেহেতু হচ্ছে, এবার সেলুকাস দেখছে যে আমার মেয়েকে যেহেতু বিয়ে দিয়েছি, তাহলে আমার মেয়েকে দেখাশোনা করার জন্য একটা লোক রাখতে হবে, তাই না? তখন এই চন্দ্রগুপ্তের রাজসভায় মেগাস্থিনিসকে পাঠায়। কাকে স্যার? মেগাস্থিনিসকে পাঠিয়েছিল চন্দ্রগুপ্তের রাজসভায় দূত হিসেবে। ওকে, এবং এই মেগাস্থিনিস চন্দ্রগুপ্তের পুরো বংশ কাহিনী, তারপরে পরিবেশ, এগুলো নিয়ে একটা বই লিখেছিল, যে বইটার নাম হচ্ছে স্যার ইন্ডিকা। কি বইটার নাম? ইন্ডিকা। তাহলে ইন্ডিকা বইয়ের নাম কি? কে লিখেছে? মেগাস্থিনিস। চন্দ্রগুপ্তের রাজসভায় দূত হিসেবে কে এসেছিল? মেগাস্থিনিস। অনেক রকমের প্রশ্ন হচ্ছে। তো ইন্ডিকা বইয়ে কি লেখা আছে? চন্দ্রগুপ্তের যুদ্ধ কৌশল, তার পরিবেশ, আচার আচরণ, কি খাওয়া দাওয়া, এসব সব কিছু লেখা রয়েছে। ওকে, তো এতগুলো প্রশ্ন কিন্তু এখান থেকে গেল। তারপরে এই অশোক থেকে তোমার আসবে প্রশ্ন, যে অশোকের নিক নেমগুলো কি? বলবে প্রিয়দর্শী,
প্রিয়দর্শী বা প্রিয়দর্শনী কাকে বলা হয়? অবশ্যই অশোককে বলা হয়ে থাকে। চণ্ডাশোক কাকে বলা হয়? অশোককে বলা হয়ে থাকে। বিরাট গুরুত্বপূর্ণ। ওকে, এবং এই অশোক থেকে সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাকে আসবে, যেটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধ 261 বিসিতে অশোক কলিঙ্গ যুদ্ধ জিতেছিল। ওকে, এবং এই যুদ্ধের পরেই কিন্তু তিনি বৌদ্ধ ধর্মে কনভার্ট হয়ে যাবেন। সেই বিষয়ে আমি আর ইতিহাসে ঢুকবো না। তো এতগুলো প্রশ্ন কিন্তু এখান থেকে আলোচনা করলাম। আচ্ছা, রোভার্স কাপ, ROVERS, দেখো আমি যখন কাপ রিলেটেড তোমাদের ক্লাস করেছি, ট্রিক্স বলেছি না, আর দিয়েছে রোনাল্ডো। রোনাল্ডো কোন খেলার সাথে যুক্ত? অবশ্যই ফুটবল। সুতরাং এটা ফুটবল খেলার সাথে উত্তর হয়ে যাবে। আচ্ছা, ভারতের যে ভূতাত্ত্বিক নিরীক্ষা, যেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল সার্ভে, এটা কোথায় আছে? এটা কোথায় অবস্থিত? অ্যাকচুয়ালি জিওগ্রাফিক্যাল সার্ভে, মনে রাখবে এটা হচ্ছে আমাদের যে কলকাতা রয়েছে, সেই কলকাতার মধ্যে কিন্তু জিওগ্রাফিক্যাল সার্ভেটা অবস্থিত। ওকে। আচ্ছা, নিচের কোনটি মার্স গ্যাস? মার্স কাকে বলা হয়েছে? মিথেনকে বলা হচ্ছে মার্স গ্যাস। তাহলে এখানে মিথেনের সংকেত কোনটা? মনে রাখবে CH4, এটাকে বলছে মিথেন। ওকে, CO এটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড, যেটা হচ্ছে সব থেকে বিষাক্ত গ্যাস। তোমাকে যদি প্রশ্ন বলে সব থেকে বিষাক্ত গ্যাসের নাম কি, অবশ্যই কার্বন মনোঅক্সাইড। তোমাকে যদি প্রশ্ন করে যে পচা ডিমের মতন গন্ধযুক্ত, পচা ডিমের মতন, ওকে, পচা ডিমের মতো গন্ধ, পচা ডিমের বা মতো গন্ধ কোন গ্যাসে, সেটা উত্তর হয়ে যাবে H2S, হাইড্রোজেন সালফাইড। H2S কথার অর্থ হচ্ছে হাইড্রোজেন সালফাইড। ওকে, আর এটা তো C2H2, এটা হচ্ছে অ্যাসিটিলিনের সংকেত। সুতরাং প্রত্যেকটাই বলে দিলাম। এবার ডিএনএ, ডি এক্সট্রিমলি সরি, আচ্ছা, সরি ফর ডিস্ট্রাকশন। তো দেখো আবার ক্লাসে ফিরে আসি। ডিএনএ, এই যে ডিএনএ সাথে যুক্ত মৌলিক প্রোটিন কি? ডিএনএ সাথে যুক্ত যে মৌলিক প্রোটিন, সেটা অবশ্যই অ্যালবুমিন। বিরাট ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন কিন্তু স্যার। ওকে। আচ্ছা, ভারত কত সালে ক্রিকেটে বিশ্বকাপ, অর্থাৎ আমাদের যে ওয়ার্ল্ড কাপ, ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ জিতেছে? একটা 1983 সালে। এই 1983 নিয়ে একটা সিনেমা বেরিয়েছে, প্রত্যেকেই দেখেছো, যেখানে কপিল দেব আরও বিভিন্ন জন খেলবে। আর এটা 2011 সালে। টোটাল আমাদের কি, এই অপশনগুলোর ভিত্তিতে আমাদের টোটাল ভারতের বিশ্বকাপ জিতেছে এখনো পর্যন্ত দুবার, 1983 এবং 2011 সাল, তারপরে আর জিতেনি। তারপরে কি বলছে যে সংবিধানের প্রশ্নটা হচ্ছে কয়টি ভাষাকে আঞ্চলিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? দেখো 22টা। টোটাল আমাদের ল্যাঙ্গুয়েজ, দেখবে অনেক সময় বলে না যে পরীক্ষাগুলো ফর্ম ছেড়া হলে, না না, 22টা ল্যাঙ্গুয়েজেই পরীক্ষা হবে, বাংলা, ইংলিশ, উর্দু, হ্যাঁ, যত মারাঠি, যত ভাষা আছে। সুতরাং এই যে আঞ্চলিক আমাদের ভাষা হচ্ছে টোটাল 22টা ভাষা স্যার। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা। তারপরে একটা প্রশ্ন তুমি দেখো যে, ওকে ওকে ওকে, বলেছে কে ঘোষণা করেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি এটি অর্জন করব, বা আমি তা অর্জন করব? তো অবশ্যই মনে রাখবে বাল গঙ্গাধর তিলক, ইনি কিন্তু এই উপাধিটা বলেছিলেন যে স্বরাজ আমার জন্মগত অধিকার, অ্যান্ড আই শ্যাল ডু ইট, আমি এটা অর্জন করব। তোমরা মনে রাখবে নেতাজি সুভাষচন্দ্রের একটা উপাধি, যেটা হচ্ছে ডু অর ডাই, অর্থাৎ করো ইয়া মরো। গোপাল কৃষ্ণ গোখলে, তোমাকে যদি প্রশ্ন বলে যে এই গোপাল কৃষ্ণ গোখলের আধ্যাত্মিক গুরু কে ছিল, মানে অ্যাকচুয়ালি মানে প্রশ্নটা এইভাবে নয়, গান্ধীজির সাথে রিলেটেড, যে গান্ধীজির আধ্যাত্মিক গুরুর নাম কি, তো অবশ্যই গোপাল কৃষ্ণ গোখলে। ওকে। এবার ভারতের বৃহত্তম খাদ্যশস্য, ভারতের বৃহত্তম খাদ্যশস্য অবশ্যই গম, মনে রাখবে। ওকে। আচ্ছা, কবাডি খেলার মাঠ দেখেছো? আর্মিতে আসা প্রশ্ন কিন্তু এগুলো, এই যে প্রশ্নগুলো দেখছো, ভেবো না যে আমি উল্টাপাল্টা জায়গা থেকে তৈরি করেছি, এগুলো সব আসা প্রশ্ন। কবাডি ফেডারেশন, কবাডি ফেডারেশন অফ ইন্ডিয়ার মতে কবাডি খেলার মাঠের পরিমাপ, এই যদি একটা কবাডি খেলার মাঠ হয়, সেটার পরিমাপটা কীরকম হওয়া উচিত মিটারের? তো মনে রাখবে 13x10, অর্থাৎ 13 মিটার দৈর্ঘ্য, 10 মিটার প্রস্থ, এটা হচ্ছে কবাডি খেলার মাপের আমাদের মাপ। নেক্সট কোশ্চেন, ভারত
যুদ্ধ জাহাজ তৈরি হয় কোথায়? ভারতের যে যুদ্ধের জাহাজগুলো কোথায় তৈরি হয়? মনে রাখবে মাজাগন শিপইয়ার্ড, মাজাগন শিপইয়ার্ডের মধ্যে কিন্তু তৈরি হয়। তারপরে প্রশ্ন, বিখ্যাত খাজুরাহো, বিরাট ইম্পর্টেন্ট, ভাস্করগুলি দেখা যায় কোথায়? তো এটা অপশন এ, এখানে সাইড হয়ে গেছে। তো এটার অবশ্যই উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ, যেটাকে আমরা এমপি বলে থাকি। এম ফর মধ্য, পি ফর প্রদেশ, মধ্যপ্রদেশ। এই মধ্যপ্রদেশে খাজুরাহো টেম্পল বা খাজুরাহো মন্দিরও রয়েছে, বা খাজুরাহোর ভাস্কর্যগুলো কিন্তু দেখা যায়। খুবই গুরুত্বপূর্ণ ছিল প্রশ্নটা। পর্যায় সারণীতে, তারপরের প্রশ্ন, যে পর্যায় সারণীতে মৌলগুলিকে ঊর্ধ্বমুখী পারমাণবিক ওজনের ক্রমানুসারে কে সাজিয়েছেন? অর্থাৎ এইভাবে ধরো এন এ এইভাবে ঊর্ধ্বমুখীভাবে, তারপরে ধরে নাও একটা যে কোনো মৌলের নাম লিখছি সি, জি, এইভাবে লিখছি। ঊর্ধ্বক্রমী অর্থাৎ ঊর্ধ্বমুখীভাবে পারমাণবিক যে ওজন, অর্থাৎ তাদের যে ওজনগুলো, ওয়েট অনুযায়ী তাকে রাখবো, ওয়েট অনুযায়ী এক একটা মৌলকে রাখবো। ধরুন একজনের ওয়েট হচ্ছে 2, তাহলে তাকে নিচে রাখবো, যার 12 ওজন তাকে উপরে রাখবো। এইভাবে সাজিয়েছিল কে? মেন্ডেলিভ। মনে রাখবে এটা মেন্ডেলিভই কিন্তু সাজিয়েছিল। এই এই প্রশ্নটা পড়েছো মাধ্যমিকে, অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.024 ইন্টু 10⁻23। এটা হচ্ছে অ্যাভোগাড্রো মানের সূত্র, অর্থাৎ অপশন সি। একটা কথা বলি, তোমরা যদি এই পিডিএফটা সংগ্রহ করতে চাও, আমার টেলিগ্রামে যুক্ত হবে। দেখবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে, 24 ঘন্টার মধ্যে টেলিগ্রামে তুমি এই পিডিএফ পেয়ে যাবে। তারপরের প্রশ্ন, নিচের কোনটি জ্বালানি হিসেবে ব্যবহৃত? বলে রাখি, জ্বালানি হিসেবে ব্যবহৃত করা হয় C4H10, যেটাকে আমরা বিউটেন বলে থাকি স্যার, বিউটেন বলে থাকি। ওকে, এটাকে আমাদের জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি। প্রথমটা হচ্ছে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, CH3COOH অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। ওকে, তারপরে খুবই গুরুত্বপূর্ণ, যারা সায়েন্সের বিভাগের প্রশ্নের পরীক্ষা দিবে, এটা সেই বিভাগ থেকে এটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ এইচসিএল কোথায় থাকে স্যার? এটা আমাদের পাকস্থলিতে পাওয়া যায়। আমাদের শরীরে যে পাকস্থলী, সমস্ত খাবার যে খায় সেটাকে গলিয়ে দেয়, পুরো পুড়িয়ে ছাড় করে দেয় কে? পাকস্থলী। ঠিক আছে, তো এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে উৎপন্ন কি হয়? মনে রাখবে H2, হাইড্রোজেন উৎপন্ন হয়। এই HCl এর সাথে যেই ধাতুই বিক্রিয়া করুক, হাইড্রোজেন উৎপন্ন হবে। ওকে, তারপরে আচ্ছা, 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল স্যার, প্রত্যেকে জানো। 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল লখনৌতে, 1857 সালে যে, এখানে অ্যাকচুয়ালি মহাবিদ্রোহ লেখা উচিত ছিল, মহাবিদ্রোহ হয়েছিল, লখনৌ বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল? তো মনে রাখবে বেগম হজরত মহল কিন্তু নেতৃত্ব দিয়েছিল। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটা? আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে ছোট রাজ্য হচ্ছে গোয়া, এবং সবচেয়ে বড় হচ্ছে রাজস্থান। বাট জনসংখ্যার বৃদ্ধি, অর্থাৎ মানুষ কোথায় বেশি বাস করে, সেক্ষেত্রে কিন্তু উত্তরপ্রদেশ উত্তর হয়ে যাবে। নাসা অর্থাৎ NASA, নাসার প্রতিনিধিত্বকারী প্রথম মহিলা মহাকাশচারীর নাম বলুন। তো অবশ্যই এটা কল্পনা চাওলা কিন্তু হয়ে যাবে। ইনি ছিলেন প্রথম মহিলা যাকে কিন্তু নাসা কি করেছিল? প্রতিনিধিত্ব, রিপ্রেজেন্টেটিভ করেছিল, অর্থাৎ আকাশে যাবে বলে। তারপরে ভেজালযুক্ত যে খাদ্য গ্রহণের ফলে কোন মানব অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? দেখো তুমি এখানে যে অপশনটা পাচ্ছ না, হৃদয়, ফুসফুস, কিডনি, বৃক্ক, চারটাকেই ক্ষতি করে। প্রথমে বলে রাখি, চারটাকে ক্ষতি করে, কিন্তু সব থেকে বেশি ক্ষতি করে যাকে এই ভেজাল খাবার খেলে, সেটা হচ্ছে আমাদের লিভারকে নষ্ট করে দেয় বেশি ভেজালযুক্ত তেলের খাবার, এই হেজা খেলে। কিডনির ক্ষতি তো আমাদের অ্যাকচুয়ালি বেশি, সব থেকে ক্ষতি করে মেডিসিন গিয়ে আমাদের শরীরের যে ওষুধ খায় সেটা আমাদের কিডনিকে নষ্ট করে দেয়, কিডনিকে ড্যামেজ করে দেয়। বেশি ওষুধ খাওয়া ভালো না। ওকে, তারপরে টিপু সুলতান কোথাকার শাসক ছিল? অবশ্যই মনে রাখবে মহীশূরের শাসক ছিল। খুবই গুরুত্বপূর্ণ টিপু সুলতান। তারপরে তড়িৎ চালক বলের একক কি? তো অবশ্যই বলে রাখবে ভোল্ট। তড়িৎ চালক বলের একক হচ্ছে ভোল্টামিটার বা ভোল্ট। নিচের কোন বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? মানে এই যে এখানে দিয়ে রয়েছে আলফা,
আলফা রশ্মি, আলফা রে, বিটা রে মানে রশ্মি, এক্স রে, আর হচ্ছে গামা, গামা রে। এই যে চারটে দেওয়া রয়েছে আলফা, বিটা, গামা এবং এক্স রশ্মি, এগুলোর মধ্যে সবথেকে তরঙ্গ দৈর্ঘ্য কম তুমি মনে রাখবে আলফার। বিরাট গুরুত্বপূর্ণ, যারা সায়েন্সের মানে বিভাগ থেকে পড়ছো এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। এটাও গুরুত্বপূর্ণ। ক্যালসিয়াম কার্বনেট গরম করলে, তুমি যদি একজন ক্যালসিয়াম কার্বনেটকে যদি গরম করো তাহলে নিচের কোনটা উৎপন্ন হবে বলো দেখি। তুমি যদি ক্যালসিয়াম কার্বনেটকে গরম করো তাহলে কিন্তু কার্বন ডাই অক্সাইড কিন্তু উৎপন্ন হবে। এই প্রশ্নগুলো না বিরাট ইম্পর্টেন্ট, এখানে ফালতু প্রশ্ন একটা ভরা হয়নি, ডাইরেক্ট মুখস্থ করো। একটু আগে একটা প্রশ্ন ছিল না যে এইচসিএল কে এইচসিএল এর সাথে কোন মৌল মিশলে গ্যাস কি মৌল, মানে একটা যদি কোনো মৌল মিশে তাহলে কি তৈরি হয়, H2 তৈরি হয়, হাইড্রোজেন হয়। তেমনি ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যদি হিট করো, একেবারে গরম করো, সেখান থেকে কার্বন ডাই অক্সাইড বেরোয়। বিরাট গুরুত্বপূর্ণ। কোন দেশের জাতীয় পতাকা আয়তকার নয়? আয়তকার নয়, গোল 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 টাইপের, আমাদের তো এরকম আয়তকার, তাই না? তো মনে রাখবে উত্তর কোরিয়া বা নর্থ কোরিয়ার জাতীয় পতাকা কিন্তু আয়তকার নয়। আচ্ছা, জাতিসংঘে অর্থাৎ ইউএন কয়টি দেশকে ভেটো ক্ষমতা দেওয়া আছে? মনে রাখবে 5টা দেশকে জাতিসংঘের ভেটো ক্ষমতা দেওয়া রয়েছে। ওকে। তারপরে সিবি রমন তার রমন এফেক্টের জন্য প্রথম নোবেল পুরস্কার পেয়েছিল। বিরাট গুরুত্বপূর্ণ সিবি রমন। সিবি রমন কত সালে নোবেল পুরস্কার পায়? মনে রাখবে সিবি রমন 1930 সালে পদার্থবিদ্যায়, স্যার কিসে, পদার্থবিদ্যাতে তিনি কিন্তু নোবেল পুরস্কার পায়। একটা শব্দ তুমি কিন্তু এখান থেকে মনে রাখবে 1930 সাল। ওকে। তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন দিতে পারে, মাদার টেরেসা কত সালে নোবেল পুরস্কার পায়? কমেন্ট করে জানাবে, আমি লিখে দিচ্ছি 1979 সালে। ওকে, কমেন্ট করে জানাতে হবে। তোমাদের ভারতরত্ন পুরস্কার পেয়েছিল প্রথম ডক্টর রাধাকৃষ্ণন। মনে রাখবে 1954 সালে প্রথম 3জন ভারতরত্ন পুরস্কার পেয়েছিল। ওকে। ডক্টর রাধাকৃষ্ণন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, রাজা গোপালাচারী, আর একটা সিবি রমণী পেয়েছিল মনে হয়। ওকে। তারপরে ভারত রত্ন প্রাপক, আচ্ছা ওটা আমি ভারতরত্ন, আমাদের টোটাল ভারতরত্ন যেটা বলছিলাম, হ্যাঁ, ভারতরত্ন প্রাপক প্রথম ভারতীয়কে। তো এই যে অপশনগুলোর ভিত্তিতে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কিন্তু ভারতরত্ন প্রাপক প্রথম ভারতীয়। ওকে। তো এটাও কিন্তু একটু পাশাপাশি মনে রেখো। আচ্ছা, 1905 প্রত্যেকে জানো এই সময় আমাদের বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল, লর্ড কার্জনের সময় বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল এবং লর্ড হার্ডিঞ্জের আমলে কিন্তু 1911 সালে বঙ্গভঙ্গটাকে রদ করা হয়েছিল। এবং এই 1911 সালেই আমাদের কলকাতা থেকে রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল। তো এই সময় আমাদের প্রচুর কিছু ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে রাখি উৎসব। কে প্রবর্তন করে এই যে রাখি বন্ধন, আমরা যে রাখি পরাই একে অপরকে, এটা রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু করেছিল। ওকে। অস্কার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় সঙ্গীত পরিচালককে, মিউজিশিয়ান, তো এটা প্রত্যেকে জানো, A R রহমান। A R রহমানের নাম প্রত্যেকে শুনেছ, ইনি হচ্ছেন প্রথম অস্কার জিতেছেন। ওকে। তারপরে বৈদ্যুতিক বৈদ্যুতিক বাল্বগুলি ভরা থাকে, এই যে বৈদ্যুতিক বাল্বগুলো দেখো না, বাল্ব, এই লাইটের মধ্যে কি থাকে, আর্গন থাকে, আর্গন এবং নাইট্রোজেন গ্যাস থাকে। এখানে তো আর্গন অপশনে নেই, তাহলে নাইট্রোজেন, N2 উত্তর হয়ে যাবে, নাইট্রোজেন গ্যাস থাকে। দেখো এই প্রশ্নটা বলেছে একটা স্থির বস্তু আছে, ধরুন একটা বস্তু স্থির, হ্যাঁ, তুমি এই বস্তুটাকে ধরুন একটা বস্তু স্থির কি করে থাকতে পারে, নিশ্চয়ই কেউ ওকে সাপোর্ট দিয়ে আছে বলে স্থির আছে এক জায়গায়। তাহলে একটা বস্তু স্থির বস্তু থাকতে পারে কখন, তার তার মানে একটা স্থির বস্তুতে থাকতে পারে, তার মানে এখানে উত্তরটা আছে শক্তি, তার মানে ওর মধ্যে একটা শক্তি রয়েছে। ওকে। এটা কিন্তু মনে রেখো, শক্তি রয়েছে একটা স্থির বুদ্ধুর একটা, এখানে অ্যাকচুয়ালি প্রশ্নটা আছে একটা স্থির বস্তুর মধ্যে কি থাকতে পারে, শক্তি থাকতে পারে, এটাই প্রশ্নটা হওয়া উচিত ছিল। শব্দ তরঙ্গের বিস্তার তখনই সম্ভব যখন একটা শব্দ তরঙ্গ, তুমি ধরো না এই কথা বললে, এই একটা মুখ দিয়ে কথা বললে, এই এই যখন শব্দটা যাবে কি লাগবে গো, শব্দটা যাওয়ার জন্য একটা মাধ্যম লাগবে না, মিডিয়াম লাগবে না, একটা মিডিয়াম, একটা মাধ্যমে, একটা মাধ্যমের তো দরকার, তাই না? ভ্যাকুয়াম মানে শূন্য স্থান দিয়ে শব্দ সাউন্ড কিন্তু যেতে পারে না, একটা মিডিয়াম লাগবে। সেই মিডিয়ামটা কি হতে পারে, সেটা বায়ু হতে পারে,
বায়ুর মধ্যে অবস্থিত ধূলি কণাগুলো হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। ওকে, একটা মিডিয়াম লাগবে। তারপরে একটি উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিচ্ছবি কি হবে? আমাদের যে উত্তল দর্পণ, সেই উত্তল দর্পণ দ্বারা প্রতিচ্ছবি ভার্চুয়াল এবং খাড়া প্রকৃতির হয়। ওকে, মনে রাখবে স্যার, ভার্চুয়াল ও খাড়া প্রকৃতির হয়। দুটো প্রশ্ন এখনই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আতস কাচ, আতস কাচে কি লেন্স থাকে? আর বলবে যে আমাদের অ্যাম্বুলেন্সে কি লাগানো থাকে, কি ধরনের উত্তল লেন্স, অবতল লেন্স, উত্তল দর্পণ, অবতল দর্পণ। এই আতস কাচে কি থাকে আর অ্যাম্বুলেন্সের আয়নাতে কি লাগানো থাকে, এই দুটো আমাকে কমেন্ট করে জানাও, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা দুলীপ নয়, দিলীপ ট্রফি। দিলীপ ট্রফি কিসের সাথে যুক্ত? তো মনে রাখবে, ক্রিকেট খেলার সাথে যুক্ত। ট্রিক্স বলেছিলাম, দিলীপ ট্রফি আমাদের ভারতবর্ষে সব থেকে কোন খেলাকে দিল দিয়ে অর্থাৎ মন দিয়ে ভালোবাসি? ক্রিকেট খেলাকে। ওকে, তো ক্রিকেট উত্তর। তারপরে ভারতের প্রধান বিচারপতি অর্থাৎ ভারতের যে চিফ জাস্টিস রয়েছেন, যিনি প্রধান বিচারপতি, তাকে নিযুক্ত কে করেন? অবশ্যই রাষ্ট্রপতি। মনে রাখবেন, এই রাষ্ট্রপতি আমাদের রাজ্যপালকেও নিযুক্ত করে। ওকে স্যার, আমাদের রাজ্যের যে রাজ্যপাল, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছে সিবি আনন্দ বোস। সেই সিবি আনন্দ বোসকে কিন্তু নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। আবার এই রাজ্যপাল আবার কাকে নিয়োগ করেন? আমাদের দেশের যে মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে নিযুক্ত করেছেন আবার রাজ্যপাল। ভোট দিয়ে আমরা জিতেছি, বাট নিযুক্ত করেছে রাজ্যপাল। তো তেমনি এই রাষ্ট্রপতি রাজ্যপালকে নিযুক্ত করে থাকেন, অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করে থাকেন। যে শব্দগুলো বলছি মনে রেখো, অ্যাটর্নি জেনারেল, তারপর হচ্ছে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার যেটা চিফ ইলেকশন কমিশনার, তারপর হচ্ছে তোমার ক্যাগের যে হেড হয়, ইউপিএসসির চেয়ারম্যানদেরকে নিযুক্ত করে থাকে। ওকে, তারপরে প্রধান বিচারপতি, এগুলোই মনে রেখো। আচ্ছা, মানব অধিকার দিবস, হিউম্যান রাইটস ডে, যেটা বাংলা ইংরেজি হচ্ছে হিউম্যান রাইটস ডে, কবে পালন করা হয়? মনে রাখবে, 10ই ডিসেম্বর হিউম্যান রাইটস ডে পালন করা হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ। ভারত সরকারের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কি? আমি একটু আগের দিন যেটা বলেছিলাম যে পিভি নরসিম্হা রাওয়ের কথা বলেছিলাম, যিনি এবছর ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তো এই পিভি নরসিম্হা রাও যেই সময় আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, তো সেই সময় কিন্তু অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। অর্থাৎ 1992 থেকে 1997 সাল, এই সময় অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়। খুবই গুরুত্বপূর্ণ। স্যার, তোমাকে বলেছিলাম না, পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে তোমাদের আর্মিতে প্রশ্ন আসবেই আসবে, পঞ্চবার্ষিকী থেকে আসবেই। আমি বলে দিচ্ছি, 1951 থেকে 56 পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়। পঞ্চবার্ষিকী মানে হচ্ছে 5, প্রত্যেক 5 বছর পর পর একটা করে প্ল্যানিং করব আমরা নতুন করে। তারপরে 56 থেকে 1956 থেকে 1961, 56 সাথে 5 যোগ করে দাও, এই সময় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়। তারপরে 1961 থেকে 5 যোগ করে দাও, অর্থাৎ 1966 আমাদের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়। ওকে, তো এই যে প্রত্যেকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা তুমি একটু মনে রেখো, এইখানে কিন্তু আমাদের সবুজ বিপ্লব এই কথাগুলো আসে। পঞ্চবার্ষিকীর ক্লাস তুমি দেখবে, আমি এসএসসি জিডি কনস্টেবলের জন্য পঞ্চবার্ষিকীর ক্লাস করে দিয়েছি এবং সেখানে আলাদা করে প্লে লিস্ট করানো আছে। পারলে একবার তুমি পঞ্চবার্ষিকীর দেখবে দুটো ক্লাস আছে, একটা কোশ্চেনের উপর আছে শুধু, তুমি কোশ্চেন ক্লাসটা করবে না, যেটা ডিটেলস ক্লাস রয়েছে প্রায় 25-26 মিনিটের, করে নাও গা। আমি বলছি, তুমি 100% পঞ্চবার্ষিকী থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, এবং তুমি একবার হলেও ক্লাসটা চোখটা বুলিয়ে রাখো, যাতে প্রশ্নটা আসলে তুমি টক করে 4টে অপশন দেখেও করতে পারো। ঠিক আছে? আর যারা পারবে, পড়েছো তো খুবই ভালো। একটা বেসবল খেলা হয় না, ওই হাতে লাঠি নিয়ে বেসবল খেলায় খেলোয়াড়ের সংখ্যা কটা? তো মনে রাখবে 9টা। বেসবল খেলায় খেলোয়াড়ের সংখ্যা কটা? 9টা। ওকে, তারপর আচ্ছা, ভলিবল খেলায় খেলোয়াড়ের সংখ্যা কত? 6টা। ওকে, ভলিবল খেলা কোন দেশের জাতীয় খেলা? শ্রীলঙ্কার। তারপরে ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটার লেখককে? ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটার লেখক হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা। টিন্ডাল এফেক্ট প্রত্যেকে পড়েছো, যে আমাদের
টিন্ডাল এফেক্ট হয় না, আলোর টিন্ডাল এফেক্টের জন্য তো বর্ণালী ফর্ণালী এসবগুলো হয়। ওই যে দেখবে রামধনু বলি না, রামধনু বলি কি বলি না স্যার, তো ওই রামধনু ফামধনু যেগুলো দেখো ওগুলো সেই টিন্ডাল এফেক্টের আলো বৈশিষ্ট্যের সাথে কোন বৈশিষ্ট্যের সাথে যুক্ত, তো মনে রাখবে এটা আলোর বিচ্ছুরণ অর্থাৎ স্ক্যাটারিং, লাইটের স্ক্যাটারিং এর উপর এটা রিলেটেড। একটি নির্দিষ্ট বস্তুর প্লাবতা নির্মূলকৃত কোন বিষয়গুলির উপর নির্ভর করে? একটা বস্তুর যে প্লাবতা মানে সর্বোচ্চ মানটা বা সর্বোচ্চটা কিসের উপর নির্ভর করে? অবশ্যই তার ডেনসিটির ওপর বা ঘনত্বের উপর নির্ভর করে। জড়তার একক কি? তোমরা যখন আমি তোমাদের নিউটনের 3টা গতিসূত্র পড়েছিলাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তো প্রথম সূত্রে আমি ওখানে ইনারশিয়ার কথা বলেছিলাম, যেটা হচ্ছে জাড্ডের সূত্র বা জড়তার সূত্র। তো এই জড়তার পরিমাপ কিসের সাহায্যে করি আমরা? বল। জড়তা, সরি, এটা ওটা 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 আলাদা, ওটা জাড্য, এখানে জড়তা দিয়েছে, এটা ইনারশিয়া। জড়তা পরিমাপ করি আমরা বলের সাহায্যে, ওকে। তো ওটা ছিল আলাদা প্রশ্ন, এক্সট্রিমলি সরি। আচ্ছা, হাইড্রোজেন পারমাণবিক সংযোজন, এটা প্রথমেই বলে দিয়েছি। একটা পারমাণবিক বিভাজন আর একটা পারমাণবিক সংযোজন। বিভাজনটা সূর্যালোকের মধ্যে হয়, বাট সংযোজনটা এটা কিন্তু পারমাণবিক বোমার মধ্যে দেখা যায়। খুব গুরুত্বপূর্ণ। লোকসভায় 0 আওয়ারের সময়কাল কত? লোকসভায় যে 0 আওয়ার হয় তার সময়কাল হচ্ছে 1 ঘন্টা। মনে রাখবে, লোকসভায় যে 0 আওয়ার, সেই 0 আওয়ারের সময় হচ্ছে 1 ঘন্টা। ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশন বা জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? 1945 সালে ইউএন বা জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, মনে রাখবে। এবার এই দক্ষিণ গঙ্গোত্রী নাম শুনে তুমি কি মারবে স্যার? কন্যাকুমারী। আমাদের ভারতের শেষ বিন্দু হচ্ছে কন্যাকুমারী। এখানে আমাদের ইন্দিরা পয়েন্ট রয়েছে। আমাদের ভারতের দক্ষিণের শেষ বিন্দুর নাম কি? ইন্দিরা 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 বিন্দু, তাই না স্যার? আর উত্তরে হচ্ছে স্যার, উত্তরে ভারতের শেষ বিন্দুর নাম কি? ইন্দিরা ইন্দিরা কল, ইন্দিরা কল। তো তোমরা এটা কন্যাকুমারী মারবে দক্ষিণ গঙ্গোত্রী দেখে? তো মারবে না। দক্ষিণ গঙ্গোত্রী নামটা নিচের কোনটির সাথে সম্পর্কিত? তুমি মনে রাখবে স্যার, এটা আন্টার্কটিকা উত্তর। বিরাট গুরুত্বপূর্ণ ছিল না প্রশ্নটা? ভারতের নিচের কোনটা সদস্য নয়? মনে রাখবেন, ভারতের সদস্য এখনো হতে পারেনি, যেটা হচ্ছে এশিয়ান। ভারত কিন্তু সার্কের সদস্য, যেটা হচ্ছে 85 সালে আমাদের নেপালের কাঠমান্ডুতে আমাদের সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল। তো এটার কিন্তু ভারত অলরেডি সদস্য। নেক্সট কোশ্চেন দেখো, মানুষের একটি সাধারণ ছত্রাকজনিত রোগ, মানুষের কিন্তু বলেছে, মানুষের আবার ছত্রাকজনিত রোগ অবশ্যই হয়, যেটা হচ্ছে রিং ওয়ার্ম। হাজা আমরা বলি না, পায়ে ওই বেশি ভিজলে হাজা ফাজা লেগে যায়, ওই রিং ওয়ার্ম, ওটাকেই বলা হয়, ওকে। রক্ত সঞ্চালন কে আবিষ্কার করেছিল? যেটা হচ্ছে সার্কুলার বলা হয় থাকে, হ্যাঁ, ব্লাড সার্কুলার, এটা আবিষ্কার করেছিলেন আমাদের, মনে রাখবে, উইলিয়াম হার্ভে। ইনি কিন্তু রক্ত আবিষ্কার করেছিলেন। আচ্ছা, ম্যাকবেথ এটা কোন খেলার সাথে, সরি, এটা কোন ম্যাকবেথ কোন লেখকের লেখা একটি বিখ্যাত নাটক? প্রত্যেকে জানো ম্যাকবেথ হচ্ছে শেক্সপিয়ারের লেখা একটা বিখ্যাত নাটকের নাম হচ্ছে ম্যাকবেথ। ওথেলো নামটা মনে রাখবে, ওকে, ওথেলো নামটা মনে রাখবে। তারপরে নিচের কোন নদীটি অমরকণ্টক থেকে উৎপন্ন হয়েছে? দেখো, আলোচনা করেছি না, অমরকণ্টক থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। করেছে কি করেনি তোমরাই বলো। ইম্পর্টেন্ট প্রত্যেকটা। তালা কাবেরী লেক থেকে আমাদের কাবেরী নদীর উৎপত্তি হয়েছে। মহাবালেশ্বর থেকে আমাদের কোন নদীর উৎপত্তি হয়েছে? এখানে আমাদের মহানদীর গোদাবরীর উৎপত্তি হয়েছে, তাই না? তো এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মনে রাখবে। বৃহত্তম মানব সৃষ্ট হ্রদ, মানব বলতে গেলে মানুষ দ্বারা সৃষ্টি হয়েছে, মানুষ কেটে কেটে তৈরি করেছে বড় করে। তো মানব দ্বারা সৃষ্ট একটা বড় হ্রদের নাম, যেটা হচ্ছে গোবিন্দ সাগর হ্রদ। গুরুত্বপূর্ণ ছিল না? গুরুত্বপূর্ণ ছিল। মানুষের শরীরে কতগুলো হাড় থাকে? 206খানা হাড় থাকে। মুখের মধ্যে 14টা হাড় থাকে। 14 অপশন করবে না কিন্তু, টোটাল হাড় 206টা, যার মধ্যে মুখের মধ্যে আছে 14টা হাড়। নিচের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়? অবশ্যই আগ্নাশয়, অন্তঃক্ষরা গ্রন্থি নয়। আচ্ছা, প্রশ্নটা কি ছিল?
নিচের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি? আচ্ছা, ঠিক আছে, ঠিকই আছে। মহাত্মা গান্ধী কোন সালে অসহযোগ আন্দোলন শুরু করেছিল? তো মনে রাখবে 1920 সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করে এবং 1922 সালে এটা শেষ হয়। 2 বছর এই আন্দোলন চলেছিল। ওকে, আমাদের মনে রাখবে 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। 1922 সালে চৌরি চেরার ঘটনা হয়েছিল। এই যে প্রত্যেকটাই সেসব গান্ধীজির সময় আন্দোলন হবে। অসহযোগ আন্দোলন, লবণ আন্দোলন। লবণ আন্দোলনের আরেকটা নামই হচ্ছে আইন অমান্য আন্দোলন। আইন মানে কি? আইন মানে ল। এই যে আমাদের ভারতে যে আইন চলছে, পুলিশের আইন, সে আইনটাকে অমান্য করবে গান্ধীজি। অর্থাৎ সেই সময় ব্রিটিশদের যে আইন ছিল সেটাকে অমান্য করে দেবে। তাই নাম হয়েছিল আইন অমান্য আন্দোলন। 1930 সালে যেটা স্টার্ট হয়েছিল আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, তাই না? এই যে শব্দগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এটা বলে দিলাম উত্তর। তারপরে নিচের কোনটি প্রাচীনতম বেদের মধ্যে পড়ে? তো সব থেকে পুরনো বেদের নাম হচ্ছে ঋগ্বেদ। আচ্ছা, এই ঋগ্বেদে একটা কথা বলছি, গায়ত্রী মন্ত্র কোন বেদে পাওয়া যায়? ঋগ্বেদে। তুমি মনে রাখবে সাবিত্রী বলে একজন দেবী রয়েছে যেটা ঋগ্বেদের সাথে যুক্ত। এই প্রশ্নগুলো একটু মনে রাখবে। ঋগ্বেদে মন্ত্রের সংকলন নিয়ে বলা রয়েছে, সামবেদে মন্ত্রটাকে কিভাবে একটা সঙ্গীতের রূপ দিবে সঙ্গীত নিয়ে বলা আছে, যজুর্বেদের যজ্ঞ নিয়ে বলা রয়েছে, অথর্ববেদে এই যে জাদুরবিদ্যা কালাবিদ্যা যত সব শিখো না, এগুলো সব অথর্ববেদ থেকে এসেছে। ওকে স্যার, নেক্সট কোশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন সংঘটিত হয়? মনে রাখবে 1939 থেকে 1945 সাল, এটা ছিল আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাল। ওকে স্যার, এটা ছিল আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাল। খুব গুরুত্বপূর্ণ। অজান্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? অবশ্যই অজান্তা ও ইলোরা নামক যে দুটো গুহা, সেটা কিন্তু মহারাষ্ট্রের মধ্যে অবস্থিত। তারপর নেক্সট কোশ্চেন, সতীশ ধাওয়ান মহাকাশ স্টেশন কোন রাজ্যে অবস্থিত? তো মনে রাখবে এপি, অন্ধ্রপ্রদেশ। এই অন্ধ্রপ্রদেশের মধ্যে সতীশ ধাওয়ান মহাকাশ স্টেশন রয়েছে। অপশন এ। হিলিয়াম, এই একটু লিখি না হিলিয়ামকে। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2, অবশ্যই 2। কার্বনের ভ্যালেন্সি বা যোজ্যতা কত? 4। মনে রাখবে কার্বনের যোজ্যতা কিন্তু 4, ওটাও বলে দিলাম, দিতে পারে পরীক্ষায়। পরমাণুর নিউক্লিয়াসের তত্ত্বটি পেশ কে করেছিল? পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস রয়েছে সেই পরমাণুর নিউক্লিয়াসের তত্ত্ব বা থিওরিটা, সেটা রাদারফোর্ড কিন্তু দিয়েছিল। ওকে, কেউ আবার জন ডাল্টন মেরে দিও না। আচ্ছা, গোবর গ্যাসে প্রত্যেকে জানো, আমাদের যে গোবর গ্যাস, সেই গোবর গ্যাসের মধ্যে প্রচুর পরিমাণে মিথেন আর বিউটেন থাকে। মিথেন ও বিউটেন থাকে। ওকে, তারপরে হিন্দি দিবস। হিন্দি দিবস কখন পালন করা হয়? হিন্দি দিবস, এটাকে আমি হোমওয়ার্ক দিলাম। সবই যদি বলে দেবো, এক একটা তো হোমওয়ার্ক দিই। এটাকে আমার কমেন্ট বক্সে জানাবে আমাদের হিন্দি দেশ বা হিন্দি দিবস কবে পালিত করা হয়। অপশানগুলো দেখলাম 5ই সেপ্টেম্বর, 1ই ডিসেম্বর, 7ই সেপ্টেম্বর, 14ই সেপ্টেম্বর। যেটা উত্তর হবে সঠিক সেটা বলবে। ওকে, খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন। মানে তুমি দেখবে এই প্রশ্নগুলো যারা ক্লাসগুলো করছো না, একবারে দেখবে যখনই পরীক্ষায় এই প্রশ্নগুলো আসবে, সব থেকে আগে তোমার আমার ক্লাসের কথা মনে পড়বে। তুমি যে ক্লাসটা শুনেছো দেখেছো, এই কথাগুলো সব ভেসে উঠবে। এগুলো হয় ভাই, ঠিক আছে? তুমি দেখবে কাজে অবশ্যই লাগবে। নিচের কোনটি ভারতের একটা গুরুত্বপূর্ণ রবি ফসলের নাম বললে অবশ্যই গম উত্তর হয়ে যাবে। সব থেকে গুরুত্বপূর্ণ রবি ফসল সেটা কিন্তু গম। অবশ্যই এখানে ভাত না ধান। ওকে, ধান, জোয়ার, বাজরা এগুলো কিন্তু নয়। সব থেকে গুরুত্বপূর্ণ রবি ফসলের নাম কিন্তু গমই উত্তর। আচ্ছা, এই যে কায়াক, স্যার এই কায়াক একটা কি? বলে রাখি, কায়াক হচ্ছে একটা বোট। BOAT, বোট মানে হচ্ছে নৌকা। একটা নৌকা হচ্ছে একটা কায়াক। বিরাট গুরুত্বপূর্ণ, এটা প্রশ্ন এসেছিল, আর্মিতে আসা প্রশ্ন। লোকসভার স্পিকার নির্বাচিত কে হয়? বলি, লোকসভার যারা সদস্য থাকে তাদের মধ্যে থেকে একজন স্পিকার হয়।
সেই স্পিকারটা কারা করে? লোকসভার সদস্যরা মিলে ঠিক করে যে কোন ব্যক্তিকে স্পিকার করবে। এখন বর্তমানে স্পিকার হচ্ছে ওম বিড়লা। ওম বিড়লা। তো লোকসভার স্পিকারকে নির্বাচিত করে কে? লোকসভার সদস্যরা। টাইগ্রিস টাইগ্রিস নদীটি মূলত কোন দেশের মধ্যে দিয়ে প্রভাবিত হয়েছে? ইরাক। 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 ওকে, ইরাক। গ্রিন পার্ক স্টেডিয়াম, এটা কানপুরে রয়েছে আমাদের। প্রত্যেকে জানো এগুলো, যারা খেলা মেলা দেখে না, ক্রিকেট খেলা দেখে, এগুলো কোন স্টেডিয়াম, আইপিএল খেলা হলো কোন স্টেডিয়ামে কি খেলা হয়েছে, তারা টট করে দেখে বলতে পারবে। এগুলো তো একটা বেসিক নলেজের জ্ঞান, সমাজ এই জ্ঞানগুলো আমাদেরকে দেয়। তো গ্রিন পার্ক স্টেডিয়াম কানপুরে অবস্থিত। কানপুরটা কোথায়? উত্তরপ্রদেশে রয়েছে। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? কেমিক্যাল চেঞ্জ। দেখো, কেমিক্যাল চেঞ্জের কথা অবশ্যই বললে উত্তর কিন্তু লোহায় মরিচা পড়া হয়ে যাবে। লোহায় মরিচা পড়া হয় না? জারণ বিজারণ পড়েছ? বেশি কিছু আর ঢুকছে না আমি ডিটেলসে। তো ওইটা মনে রাখবে, লোহায় যে মরিচা পড়া বা রাসায়নিক পরিবর্তন, ওটা কিন্তু উত্তর হয়ে যাবে। আচ্ছা, এই যে Cl35, Cl37, আমি একটাও ডিটেলস বলবো না। আইসোবার, আইসোটোপ, আইসোবার, আইসোমার, এই জিনিসগুলো কি একটাও বলবো না, সব সায়েন্সের ক্লাসে করিয়েছি। তো এটা দেখে কি দেখে বুঝতে পারছো এটা কি ধরনের? এটা কি, এটা একটা আইসোটোপ, না আইসোবার, না আইসোমার, না কোনোটি নয়? তো এটা আইসোটোপের উদাহরণ স্যার। যারা ক্লাস করেছো আমার সায়েন্সের, এসব প্রশ্ন দেরি লাগবে না বলতে, ফটাস করে দেখে বলে দেবে। হলদিঘাটের যুদ্ধ, হলদিঘাটির যুদ্ধ বা হলদিঘাটের যুদ্ধ মহারানা প্রতাপের সাথে যেটা হয়েছিল, তো এটা আমাদের মনে রাখবে 1576 সালে কিন্তু এটা হয়েছিল। ওকে, রানা প্রতাপ সিংহের, মহারানা প্রতাপ না, রানা প্রতাপ সিংহের সঙ্গে। তারপরে ভারতের প্রথম রেলপথ যেটা হচ্ছে বোম্বে টু থানে, বোম্বে টু থান, এই বোম্বে থেকে থানে পর্যন্ত আমাদের রেল লাইনের পাতি বিছানো হয়েছিল 1853 সালে। 1853 সালে লর্ড ডালহৌসির আমলে। ওকে স্যার। এই যে দিল্লি বইটার লেখক, দিল্লি বইটা লিখেছে কে? মনে রাখবে, খুশবন্ত সিং দিল্লি বইয়ের লেখক, খুব গুরুত্বপূর্ণ বইটা। মহাকাশ ভ্রমণকারী প্রথম ভারতীয়কে? মহাকাশ, এখানে দেখো, এখানে মহাকাশ ভ্রমণকারী প্রথম ভারতীয় হিসেবে বলেছে, তাহলে অবশ্যই রাকেশ শর্মা উত্তর হয়ে যাবে। ওকে। ইরানের পুরাতন নাম কি? ইরান তো প্রত্যেকে আমরা পারস্য হিসেবে জানি, পার্সিয়ান বলি না, পার্সিয়ান বা পারস্য, সেটাই তো হচ্ছে ইরানের পুরাতন নাম, যেটা হচ্ছে এখন বর্তমানে সেটা পারস্য থেকে চেঞ্জ হয়ে ইরান হয়ে গেছে। তারপরে হচ্ছে গোল গম্বুজ বা গোল গম্বজ, এটা কোথায় অবস্থিত বলো দেখি? তো এটা কোথায় গোল গম্বুজ বা গোল গম্বুজ? এটা হচ্ছে আমাদের কর্ণাটকের মধ্যে অবস্থিত। কর্ণাটক, 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 কর্ণাটকে লক করো। দেখো, ভারত ছাড়ো আন্দোলন যেটা ছিল গান্ধীজির জীবনের শেষ আন্দোলন, 1942 সালে এই ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল গান্ধীজির নেতৃত্বে। ওকে। তো খুব গুরুত্বপূর্ণ ভারত ছাড়ো আন্দোলন এটা। এবার এই আইনেই কিন্তু আমাদের দেশ কিন্তু প্রায় 70 থেকে 80% স্বাধীন হয়ে গেছিল। ইংরেজরা বুঝতে পেরে গেছিল যে ভারতে আর রাজ করা যাবে না। তারপরেই তো ক্যাবিনেট মিশন আসবে 1946 সালে, দিয়ে আমাদের ভারতকে একটা পূর্ণ স্বরাজ বা বলে চলে যাবে। পূর্ণ স্বরাজ বলেছে, সম্পূর্ণ তোমরা স্বাধীন এই বলে তারা চলে যাবে ব্রিটিশরা ভারত থেকে। পঞ্চম পঞ্চবার্ষিকীর সময়কাল, তো অবশ্যই বলে রাখি 1968 থেকে 1974, এটা হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকীর সময়কাল। ওকে স্যার। 1968 থেকে 1974। নেক্সট প্রশ্ন, লোকসভায় জিরো আওয়ার, এটা প্রত্যেক পূর্বে আলোচনা করা আছে, 1 ঘন্টা। লোকসভায় জিরো আওয়ার কথার সময়কালের অর্থ হচ্ছে 1 ঘন্টা। ওকে স্যার। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? তো দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হচ্ছে RAND স্যার, র্যান্ড। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হচ্ছে র্যান্ড, খুব গুরুত্বপূর্ণ মুদ্রা দক্ষিণ আফ্রিকার। ভারতীয় সংবিধানের অধীনে প্রথম সাধারণ নির্বাচন কোন সালে অনুষ্ঠিত হয়? অ্যাকচুয়ালি এখানে যে অপশন ভিত্তিতে 1951 হবে। প্রথম ইলেকশন বা নির্বাচন, ফার্স্ট ইলেকশন করানো হয়েছিল, যেমন ভোট দাও তোমরা, তো সেরকম প্রথম ইলেকশন হয়েছিল বা নির্বাচন হয়েছিল 1951 সালে, 1951 থেকে 1952।
অ্যাকচুয়ালি এটা, কিন্তু 51 অপশন আছে, 51 মেরে চলবো। বিভব পার্থক্য কোন যন্ত্র দ্বারা পরিমাপ করা হয়? তো অবশ্যই ভোল্টামিটার। ওকে, ভোল্টামিটার। ল্যাক্টোমিটারের সাথে দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয়, তাই না? সোডিয়ামের রাসায়নিক প্রতীক কি? অর্থাৎ এনে কে আমরা সোডিয়াম বলি, এস এ মেরে দিও না, সোডিয়াম নামের মধ্যে মিল হচ্ছে না যে এস এ মেরে দিবে। সোডিয়াম মানে হচ্ছে এনে, যেমন একটা বলি কে দিয়ে, মনে হচ্ছে এটা পটাশিয়াম, কে এর সংকেত কি, কে এর রাসায়নিক প্রতীক কি, পটাশিয়াম, কে দিয়ে সব ক্যালসিয়াম মেরে দেবে, কিন্তু ক্যালসিয়ামের সব কেন হচ্ছে সিএ। এই কিছু জিনিসগুলো দেখবে। উদ্ভিদ জীবনের সাথে সম্পর্কিত উদ্ভিদবিদ্যা, সহজ প্রশ্ন। আচ্ছা, আরবিসি, আমার ডিটেলস ক্লাসে, সায়েন্সের ডিটেলস ক্লাসে আলোচনা করেছে। রেড ব্লাড কর্পাসল, রেড ব্লাড কর্পাসল টোটাল 120 দিন এ বাঁচে। 120 দিন বাঁচার পর এ মরে যায়, মরে যাওয়ার পরে কোথায় আসে? প্লিহার মধ্যে আসে, অলরেডি আলোচনা করা আছে। থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? আমি বলেছিলাম। থমাস নামটা শুনে তোমার দেখে কি মনে হচ্ছে? এটা ইংরেজদের নাম মনে হচ্ছে না? থমাস একজন বাইরে বিদেশি ব্যক্তির নাম মনে হচ্ছে না? তাহলে থমাস নামের ব্যক্তিরা আর বিদেশিরা কি আমাদের চোখে নিশ্চয়ই খারাপ। তাহলে খারাপের ইংরেজি কি গো? ক্ষয়াকার রয়াকার খারাপ, এই খারাপের ইংরেজি কি? ব্যাড না? ব্যাড মানে খারাপ না? তাহলে থমাস কাপ কিসের সাথে যুক্ত? ব্যাট দিয়ে, ব্যাডমিন্টন। ওকে, তো এই ছিল তোমাদের 100টা প্রশ্ন। তো আবার দেখো কালকে কিংবা পরশুর মধ্যে আবার পরবর্তী 100টা প্রশ্ন আপলোড করব। দেখবে এগুলোর মধ্যে পরীক্ষায় ঘুরিয়ে ফিরে প্রশ্ন থাকছে, আর যা করেছি সব করে যাও। রিজনিং এর ক্লাস আমি পারলে করাচ্ছি, মহাম্যারাথন ক্লাস না পারলে করাবো না, কারণ সময় নেই, আমারও সময় নেই, আমাকেও ব্যাচের সময় দিতে হচ্ছে, চারিদিকে টিউশন পড়াতে হচ্ছে। তো এই পর্যন্ত, জয় হিন্দ, সুস্থ থেকো, ভালো থেকো।